আজ আমাদের আলোচনার বিষয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের গুরুত্ব খুবই বেশি, কারণ এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মার ভার্ব থেকে প্রশ্ন আসে। সুতরাং আজ আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানবো এবং একটু খুব ভালোভাবে লক্ষ্য করি যে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার, গঠন এবং প্রয়োগটা কেমন। কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত কি বোঝাচ্ছে? কন্ডিশনাল সেন্টেন্স মূলত শর্তবাচক বাক্য। শর্তবাচক বাক্য বলতে কি বোঝাচ্ছে? শর্তবাচক বাক্য মূলত ইফ দ্বারা গঠিত হয়। বাক্যে ইফ থাকলেই আমরা বুঝি এই বাক্যটি শর্তবাচক বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স। এবার আসি আমি কন্ডিশনাল সেন্টেন্স মূলত কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি রিয়েল কন্ডিশন এবং অপরটি আনরিয়েল কন্ডিশন। রিয়েল মানে আমরা সকলেই বুঝতে পারতেছি যে বাস্তব, এবং আনরিয়েল মানে অবাস্তব, অবাস্তব। তাহলে রিয়েল এবং আনরিয়েল এই সম্পর্কে আমরা জানছি এবং পরবর্তীতে দেখি রিয়েল কন্ডিশন কত প্রকার এবং আনরিয়েল কন্ডিশন কত প্রকার। রিয়েল কন্ডিশন মূলত দুই প্রকার, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন, এবং আনরিয়েল কন্ডিশন দুই প্রকার, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কিন্তু আমরা যে গতানুগতিক বইগুলো দেখতে পাই গ্রামারের, সেগুলোয় ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন এই তিনটা কন্ডিশন সম্পর্কে আলোচনা করা থাকে, কিন্তু জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করা থাকে না। সুতরাং আমরা দেখি জিরো কন্ডিশনের ব্যবহার কেমন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের ব্যবহারগুলো কেমন হয়। এবার আমরা আসি রিয়েল কন্ডিশন এবং এর প্রকারভেদের ব্যবহার নিয়ে। সাধারণত রিয়েল কন্ডিশন আমি আগেই বলেছি, রিয়েল কন্ডিশন দুটি কন্ডিশন নিয়ে গঠিত হয়, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে জিরো কন্ডিশনের ব্যবহারটা কোথায়? জিরো কন্ডিশন সাধারণত বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্মের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আমি এর স্ট্রাকচারটা লিখি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ডট 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 প্রেজেন্ট ইনডিফিনিট, PRESENT IND, প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইরকম যদি আমরা কোনো বাক্যের গঠন দেখে থাকি, তাহলে এটা আমার বুঝতে হবে যে এই বাক্যটি জিরো কন্ডিশনে আছে। এবং আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই যে জিরো কন্ডিশনের উদাহরণগুলো কেমন হয়। ইফ উই বয়েল ওয়াটার 100 ডিগ্রি Celsius, it turns into vapor. আমি যদি বাক্যটি দেখি, if we boil water 100 degree Celsius, it turns into vapor, তাহলে প্রথম বাক্য দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, we boil water, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং পরবর্তীতে দেখি it turns into vapor। এখানে it সাবজেক্ট, টার্নস ভার্ব এবং into vapor এক্সটেনশন হিসেবে কাজ করতেছে। সুতরাং আমি দেখতেছি যে ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, সুতরাং এই উদাহরণটি একটি জিরো কন্ডিশনালের উদাহরণ। এবার আমি পরবর্তীতে আসি ফার্স্ট কন্ডিশন। আমি প্রথমেই ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা লিখি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এবার আমি ফার্স্ট কন্ডিশনের উদাহরণটি দেখি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশে ফিউচার ইনডিফিনিট। তাহলে এর একটি উদাহরণের মাধ্যমে বুঝাই এটি কেমন হয়। উদাহরণটি যে ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে এবং পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট হয়েছে। আমি এই ফার্স্ট কন্ডিশনে এই উইলের স্থলে শ্যাল, মে ইত্যাদি অন্যান্য যে মোডাল অক্সিলারি আছে সেগুলো ব্যবহার করতে পারি। এবার আমি আসি আনরিয়েল কন্ডিশনের ব্যবহারে।
আমি আগেই বলেছি আনরিয়েল কন্ডিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি সেকেন্ড কন্ডিশন এবং অপরটি থার্ড কন্ডিশন। আমি এবার সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা দেখে নিই। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এবং অপর অংশে উড অথবা কুড অথবা মাইট এর পরে ভার্বের V1 ফর্ম বসবে। আমরা সকলেই জানি যে V1 ফর্ম মূলত ভার্বের বেস ফর্ম, এবং আমি একটি উদাহরণের মাধ্যমে এটি লিখে দেখি যে স্ট্রাকচারটি অনুযায়ী উদাহরণটি কেমন দাঁড়ায়। ইফ আই ওয়েন্ট দেয়ার, হি উড কাম উইথ মি। তাহলে প্রথম অংশে দেখি ইফ আই ওয়েন্ট দেয়ার, এটি ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরবর্তী অংশে দেখি সাবজেক্ট এবং উড এবং এরপরে ভার্বের V1 ফর্ম এবং পরবর্তীতে এক্সটেনশন। এবার আমি চলে যাই থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং অপর অংশে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ এবং ভার্বের V3 ফর্ম বসবে। এবার আমি এর একটি উদাহরণের মাধ্যমে এটি লিখি, যেমন ইফ আই had gone there, he would have came with me। এখন উদাহরণটি কেমন দাঁড়াচ্ছে? ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তীতে আমি দেখি সাবজেক্ট উড সাথে হ্যাভ এবং ভার্বের V3 ফর্মটা ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার এটাই যে থার্ড কন্ডিশনে আরো একটি ভার্সন আছে। আমি একটি ভার্সন বলেই সম্বোধন করি, কারণ আমি যদি থার্ড কন্ডিশনের এই ইফটি উঠিয়ে দিয়ে যদি এই হ্যাডটি আমি প্রথমে নিয়ে আসি, তাহলেও এটি থার্ড কন্ডিশন হিসেবে গণ্য হবে। যেমন হ্যাড আই গন, গন দেয়ার, there he would would have come with me। সুতরাং এই যে বাক্য ইফ নেই, তবুও এই বাক্যটি আমি থার্ড কন্ডিশন হিসেবে গণ্য করতেছি। কারণ কি, এখানে প্রথমে হ্যাড আছে এবং পরবর্তীতে ভার্বের V3 ফর্ম আছে, এবং পরবর্তী যে ক্লজটি আছে সেই ক্লজটিতে উড এবং হ্যাভ এবং ভার্বের V3 ফর্ম আছে। এই দেখেই আমি বুঝতে পারতেছি যে এটি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। আজ কন্ডিশনাল সেন্টেন্স এই পর্যন্তই। একটু ভালোভাবে কন্ডিশনাল সেন্টেন্স গুলো লক্ষ্য করলেই আমরা পরীক্ষায় এর আনসার করতে পারবো এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবো। ধন্যবাদ।